আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন না, আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেক সৌভাগ্যবান। বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদের এই 14 গ্রামের সমাবেশে একমাত্র একটি আসনের সমাবেশে বক্তব্য দিবেন এখন থেকে কিছুক্ষণের মধ্যে। আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদ হাসিনাকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ হাসিনা মুক্ত বাংলাদেশের জন্য যিনি লড়াই সংগ্রাম করেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, এই 14 গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন দেশনায়ক তারেক রহমান। মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনবেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। আজকে কামরুল হুদা আপনাদের এই জায়গা থেকে দানের শীষের প্রার্থী। আমার সৌভাগ্য হয়েছিল, আমার সাথে কামরুল হুদা যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিল, আর আমি এই জন্য নিজেকেও সৌভাগ্যবান মনে করছি, যুবদলের একজন সতীর্থ আপনাদের 14 গ্রামের দানের শীষের কাণ্ডারি। এই 14 গ্রামের জনগণের উপরে, এই কামরুল হুদার উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে বিগত 17 বছরে, আপনাদের এই 14 গ্রামে অনেক মামলা মোকদ্দমা নির্যাতন হয়েছে। এই 14 গ্রামের মানুষ 17টি বছর শান্তিতে ঘুমাতে পারে নাই। এই কামরুল হুদাকেও দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। মিথ্যা বানোয়াট মামলায় তাকে কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও এই 14 গ্রামের মামলায়, গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে। 14 গ্রামের মানুষ এই নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ হিসেবে আগামী নির্বাচনে কামরুল হুদাকে বিপুল ভোটে বিজয় করবে। এটাই হচ্ছে আজকের এই সমাবেশে 14 গ্রামবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান। এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এই ভোটে লড়াইয়ের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে আসা যাওয়ার মধ্যে থাকতে হয়েছে। আমাদের নেত্রীকে বিনা দোষে বিনা অপরাধে কারাগারে আবদ্ধ রাখে অসুস্থ করে ফেলা হয়েছে। আমাদের নেত্রীকে মৃত্যুর পথযাত্রী করা হয়েছে। আমাদের ভাই আরফত রহমান
জনাব আব্দুল মোনায়েম মুন্না, জনাব আব্দুল মোনায়েম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকটাকে এদিকে দেওয়া যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারাভিযানে বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এখন প্রথম যে সংসদ নির্বাচন, ওই নির্বাচনে আমি দেখেছিলাম জামাতে ইসলামীর প্রত্যেকটি পোস্টারে লেখা থাকতো, তাদের মিছিলের স্লোগান হতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা কি খেয়াল করেছেন? এখন কিন্তু জামাতে ইসলামী এটা বলে না, বলে কারণ তারাও জানে তাদের দলের সৎ লোক নাই, কারণ স্বার্থবাজ ধান্দাবাজ লোক ইতিমধ্যে তাদের দলে পরিপূর্ণ হয়ে গেছে। তারা গুপ্ত থেকে রাজনীতি করেছে, তাদের ছাত্র সংগঠন গুপ্তভাবে রাজনীতি করেছিল ছাত্রলীগের আন্ডার কভারেজে। এখন তারা সুপ্ত হয়েছে, তারা কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই নির্বাচনগুলিতে জয়লাভ করে তাদের কিন্তু আস্ফালন দেখা যাচ্ছে। আমি আজকে একটি ভিডিও দেখলাম, ডাকসুর একজন শিবিরের মনোনীত নেতা সর্বমিত্র চাকমা, খুব সম্ভবত সে, ইউনিভার্সিটির গ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করছিল, তাদেরকে লাঠি দিয়ে দেখলাম যে তাদেরকে পেটাচ্ছে। এই যদি তাদের অবস্থা হয়, তারা আগামীতে কখনো দেশের শাসনভারের সুযোগ পেলে তারা মানুষের উপর কি জঙ্গলি আচরণ করবে, এটাই তার একটি নমুনা। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল, 1947-এ পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। তাদের এরশাদের আমলে তারা এরশাদের সাজানো পাথরের নির্বাচনে অংশগ্রহণ করেছিল দেশের জনগণের সাথে বেইমানি করে। সেই দলের খোলস এখন যেটা, সেটা হলো একটা কৃত্রিম খোলসের মধ্যে তারা আছে। কি খোলস? তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে। নতুন একজন ব্যারিস্টারের, এখন ব্যারিস্টার অধ্যাপক অধ্যক্ষ ছড়াছড়ি বাংলাদেশে। তাদের একজন ব্যারিস্টার জনৈক শাহরিয়ার, সে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি রোজ কিয়ামতের মধ্যে এটার উদাহরণ দিলে গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে মন করা কথা বলে ইসলামকে তারা ব্যবহার করছে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। এত বড় মুনাফিকি, এটা সাধারণ মুসলমানের পক্ষেও কোনোদিন কল্পনা করা যায় না। সুতরাং এখানে আপনারা সবাই অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষেরকে যিনি ঐক্যবদ্ধ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আমি শেষ পর্যায়ে
আমার বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এই ধরনের মুনাফিকি আচরণ যারা করছে তাদের কথা বিশ্বাস করা যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল বিএনপি, জনগণের পক্ষের দল বিএনপি, উন্নয়নের দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশ গঠনের পরিকল্পনা মানুষের সামনে উপস্থিত করেছেন, জনগণের কাছে উপস্থাপনা করেছেন। উনি প্রতিনিয়ত কিন্তু দেশের উন্নয়নের কথা বলছেন। উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে সমস্ত মিথ্যা প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়ে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যেই সংকল্প বিএনপি করছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামরুল হুদাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এখানে যুবদলের যারা আছেন তাদের, যুবদল আছেন না, যুবদল একটু হাত তোলেন, যুবদল প্লিজ। হ্যাঁ যুবদল নয় শিবল, হ্যাঁ শিবল, হ্যাঁ তোমার যুবদলের উপস্থিতি এখানে কি করবে? যুবদলকে হ্যাঁ এখানে নাই যুবদল উপস্থিত আছে নাই? কোথায় তো যুবদলের প্রত্যেকের প্রতি অনুরোধ করছে, চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কি পড়বেন না? তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে লাইন ধরে ভোট দিতে হবে। আমার ভোট আমি দেব, ধানের শীষে দিব। ইনশাল্লাহ বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করব। চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। যুবদলের সভাপতি হিসেবে আপনাদের কাছে এটাই আমি যুবদলের ভাইদের প্রতি অনুরোধ করছি, প্রত্যেক দিন সকাল থেকে কাজ শুরু করে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হবে। কোনো প্রকার শৈথিল্য আমরা দেখতে চাই না। ইনশাল্লাহ ধানের শীষের বিপুল বিজয় নিয়ে আমরা এই ভোট কেন্দ্র, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা শেষ সময় পর্যন্ত ভোট কেন্দ্র অবস্থান নিব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। সব কিছু স্তব্ধ হয়ে গেছে, ঠিক না? আপনারা অপেক্ষায় আছেন, তারেক জিয়া একেবারে সন্নিকটে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শেষ, আমাদের দুইজন বক্তা বাকি। একজন হচ্ছে আজকে যার জন্য অপেক্ষা করে, এত কষ্ট করে, দুল বালু উপেক্ষা করে, ঘর বাণিজ্যদের কাজকর্ম ছেড়ে ধানের শীষকে বিজয় করার জন্য এই 14 গ্রাম হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছেন সেই প্রিয় নেতা, যিনি 14 গ্রামের ভাগ্য উন্নয়নের জন্য ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 14 গ্রামে বিপুল ভোটে পাশ করিয়ে সংসদে কথা বলার সুযোগ দিবেন সেই প্রিয় নেতা জনতা জনাব কামরুল হুদা, এবং আগামী রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, যিনি এই বাংলাদেশকে নিয়ে 31 দফা ঘোষণা করেছেন, যিনি এই বাংলাদেশের অবকাঠামো তৈরি করার জন্য একটা রূপরেখা তৈরি করেছেন, যিনি আজকে এই বাংলাদেশে সব কিছুকে একাত্তা করার জন্য উনি রাজনীতি করে যাচ্ছেন। আজকে 14 গ্রামকে ভালোবেসে, কুমিল্লাকে ভালোবেসে, আমাদের প্রিয় নেতা জনাব কামরুল হুদাকে ভালোবেসে বাংলাদেশের একমাত্র উপজেলা যিনি 14 গ্রামকে বাছে নিয়েছেন, সেই 14 গ্রামের মাটিতে পা রাখবেন অল্প কয়েক মিনিটের মধ্যে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা আমাদের মিছিলের নেতৃত্ব দিবেন আমাদের 14 গ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব গিয়াসউদ্দিন। মানের আগমন, শুভেচ্ছা
শুভেচ্ছার স্বাগতম চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কামরুল সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কামরুল ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কামরুল ভাইয়ের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম ভোট দেব কিসে দানের শীষে ভোট দেব কিসে দানের শীষে দানের শীষের মার্কা আছে ও চট্টগ্রামে জিতার মতো মার্কা আছে সেই মার্কা সবাই বলো একেশ্বর জোয়ার হচ্ছে সারা দেশে ইনশাআল্লাহ যাবে এবার একেশ্বর একে রোড বলতে হবে একেশ্বর এবার যাবে সবাই বলো বলতে হবে মার্কার একটা উন্নয়নের ইনশাআল্লাহ আগামীতে দেশ গড়ার নেতৃত্বে মানুষের পাশে সবাই বলো আরো জোরে 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 তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমান এসছে চট্টগ্রামবাসী যাচ্ছে তারেক রহমান আসছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কামরুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কামরুল ভাইয়ের পক্ষ থেকে প্রিয় চট্টগ্রামবাসী আমরা যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহ বসে আছি যার অপেক্ষায় আজকে 4 দিন রাত দিন একাকার করে আজ অবসান হওয়ার পথে এই মুহূর্তে আমাদের একেবারে মিটিং এর দ্বার প্রান্তে আমাদের প্রিয় নেতা জনাব কামরুল হুদা নেতৃত্বে আজকে আমাদেরকে ভালোবেসে জনাব তারেক রহমান চট্টগ্রাম পা রেখেছেন। আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন আমরা বিশ্বাস করি তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম চট্টগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছার
শুভেচ্ছার স্বাগতম। চট্টগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে, কামরুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কামরুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। কামরুল ভাইয়ের পক্ষ থেকে চৌদ্দগ্রামবাসী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কামরুল ভাইয়ের সালাম নেন, শেষে ভোট দেন। দানের শীষে ভোট দেন, কামরুল ভাইয়ের সালাম নেন। তারেক জিয়ার সালাম নেন, ধানের শীষে ভোট দেন। চৌদ্দগ্রামবাসীর সালাম নেন, ধানের শীষে ভোট দেন। ভোট দেন, ভোট দেন। জিয়ার সাথে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। কামরুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। কামরুল ভাইয়ের পক্ষ থেকে কামরুল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। এই প্রোটোকলে আইসি বুঝছেন তো একটু কম্প্রোমাইজ করছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। হ্যালো হ্যালো চেক। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে বসেন। যার অপেক্ষায় আমরা আজকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি, সেই প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে পা রেখেছে। আমরা আজকে চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে। আমরা বিশ্বাস করে আজকে উনি এই চৌদ্দগ্রাম আসার মধ্য দিয়ে আমাদের আগামী 12 তারিখের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের এক ধাপ আমরা এগিয়ে গেলাম ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই আপনারা ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য একটু চুপ করবেন। আমাদের প্রিয় নেতা এখনই আপনাদের সামনে কথা বলবেন। আমি আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের পদপ্রার্থী জননেতা জনাব কামরুল হুদাকে অনুরোধ করব, আপনি মাইকের সামনে আসুন। কেননা আজকে আপনাকে নিয়েই এই চৌদ্দগ্রামের মানুষ এই কষ্ট করে আজকে রাত দিন একাকার করে এখানে বসে আছে। আমরা চাই আপনার বক্তব্য শোনার পর আমাদের প্রিয় নেতা জনাব কামরুল হুদা, আমাদের প্রিয় নেতা জনাব কামরুল সাহেব কিছু বলবেন। আগে আমি চৌদ্দগ্রামের যিনি এই প্রাণ প্রিয় নেতা, যিনি চৌদ্দগ্রামের 43 কিলোমিটার হাইওয়েকে আগামী গত আন্দোলন সংগ্রামে রাজপথে তাজা করেছেন, প্রিয় চৌদ্দগ্রামবাসী, আপনাদের জন্য একটি সুখবর। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টির কাজী জাফরের যেই অংশটি আছে, সেই অংশের কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা, চৌদ্দগ্রামের আমাদের একেবারে সুপরিচিত, যিনি চৌদ্দগ্রামের আনাচে কোনাচে গিয়ে আজকে দানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, কাজী জাফরের একেবারে কাছের লোক, আমাদের প্রিয় নেতা জননেতা কামরুল হুদার পক্ষে এখন ভোট চেয়ে
বক্তব্য রাখবেন কাজী নাহিদ, বক্তব্য রাখবেন কাজী নাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চৌদ্দগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যকে সমুন্নত রাখার জন্য 2013 সালে এই চৌদ্দগ্রামের সূর্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাস্তাবাদন ছিলেন আমাদের নেতা কাজী জাফর আহমেদ। অনেক নির্যাতন হয়েছিল ওনার বিরুদ্ধে। অসুস্থ শরীর নিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা জানেন স্বাধীনতার পরে এই চৌদ্দগ্রামের জনগণ আমাদের পরিবারের 2 জন ব্যক্তিকে 6 বার এমপি নির্বাচন করেছিলেন। মরহুম কাজী জয়ুল কায়ুম, কাজী জাফর আহমেদ কোনদিন এই চৌদ্দগ্রামের মানুষের উপর কোন অত্যাচার, কোন নির্যাতন, কোন ধরনের অপশক্তি তারা দেখাননি। এই চৌদ্দগ্রামের মাটিতে ওনারা ঘুমন্ত। কাজী জাফর আহমেদের এই স্মৃতি বিজড়িত চৌদ্দগ্রামে আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি জননেতা তারেক রহমানের সিদ্ধান্ত আমি নির্বাচনের জন্য নমিনেশন পেপার সাবমিট করিনি। এই চৌদ্দগ্রামের মানুষ শান্তিপ্রিয়। চৌদ্দগ্রামের মানুষের আজকের এই জনসভায় আমার বুক ভরে যাচ্ছে। চৌদ্দগ্রামের মানুষের এই জনসভায় আমি চোখের আলো দেখতে পাচ্ছি জননেতা তারেক রহমানকে সামনে রেখে। প্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন কাজী জাফর আহমেদ। 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থানের রূপকার ছিলেন কাজী জাফর আহমেদ। কাজী জাফর আহমেদের এই স্মৃতি বিজড়িত চৌদ্দগ্রামে 71 সালের পরাজিত শক্তিদের কোনো স্থান হবে না ইনশাল্লাহ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন। গতকাল কামরুল হুদার সাথে আমার দেখা হয়েছিল আমার বাড়িতে। আমি কথা দিয়েছি রাত্রে প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মীকে ডেকে এনেছে, পৌর ইউনিট কর্মীকে নিয়ে এসেছে। আমি বলেছি জননেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তই ফাইনাল। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। শুধু এই চৌদ্দগ্রাম নয়, কুমিল্লা জেলার প্রতি সরকারে আমরা গণতন্ত্রের জন্য, শান্তির জন্য বাংলাদেশ এগিয়ে যাবে, সেই হিসাবে আমরা একসাথে কাজ করব। এবং উনি যে পলিসি নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক ধরনের কাজ তিনি হাতে নিয়েছেন। তাকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন। সবাই কেমন আছেন? দেশনায়ক তারেক রহমান এসছেন চৌদ্দগ্রামে, কুমিল্লার জমিনের চৌদ্দগ্রামে প্রথম পা রেখেছেন। কেমন লাগছে আপনাদের কাছে? সংগ্রামী উপস্থিতি, যে মহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা এখন উপস্থিত। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন। আপনারা আগে আমাকে বলতেন দীর্ঘদিন চৌদ্দগ্রামে আপনারা ধানের শীষে ভোট দিতে পারেন না, এটা নাকি জোটের আসন, কোনো দলের নাকি এটা ঘাঁটি। আমি বলতে চাই, গত কিছুদিন ধরে বলতে এসছি, এটা কোনো দলের ঘাঁটি নয়। এটা কার ঘাঁটি? আজকে যিনি বসে আছেন উনার সৈনিকের ঘাঁটি।
এই 14 গ্রাম দেশনায়ক তারেক রহমানের সৈনিকদের ঘাটে আগামী দিনে যে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী এসেছিলেন 14 গ্রামে। আমাদের প্রতিপক্ষ যিনি, উনিও নির্বাচন করেছিলেন এককভাবে। আপনারা জানেন 91 নির্বাচন, 96 নির্বাচন উনি কি করেছেন, কিন্তু 2001 সালে আমরা ওনার কারণে ওনাকে ভোট দিয়েছি, নির্বাচিত করেছি। কিন্তু নির্বাচিত হওয়ার পরে সারা বাংলায় ক্ষমতা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু 14 গ্রামে আমরা ছিলাম বিরোধী দলের কাতারে। আজকে এখানে যারা স্টেজে বসে আছে, অনেক নেতা আছে যাদেরকে থানায় এই বিএনপির ক্ষমতার আমলে 2001 থেকে 6 সালে থানায় টাঙিয়ে পিটানো হয়েছে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু আমরা দাবি যাই নাই। 2008 সালে নির্বাচনে পরাজিত হয়েছেন, কারণ বিএনপির প্রতি বিচার করা হয়েছিল। নতুন ফর্মুলা নিয়ে এসছেন, কিন্তু আমরা বলতে চাই 250 আসনে প্রার্থী দিলেন, বাকি 50 আসনে কিভাবে ওরা ব্যস্ত যাবে? সেই ফর্মুলাও শেষ। মানুষ এখন আর বিশ্বাস করে না, অপতারক। কারণ 14 গ্রাম হতে কি জানেন, মাল্টিপারপাস করে, বিভিন্ন কোঅপারেটিভ করে আমাদের টাকা লুটপাট করেছে। আমাদের হক এখনো তাদের কাছে আছে। আমাদের টাকা শোধ না করলে মাল্টিপারপাস করে যে সমস্ত টাকা আমাদের থেকে হাতিয়ে নিয়েছে, লোভ দেখিয়ে, বেশি লোভের আশা দেখিয়ে, আমাদের হক পরিশোধ না করলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে। আমি আজকে আমার স্যারকে স্টেজে রেখে বলতে চাই, মাল্টিপারপাসের যত হোতা হক পেয়ে রেখে নির্বাচিত হবেন এবং জান্নাতের সার্টিফিকেট দেখাবেন, সেটা বলে যান। ইতিমধ্যে আমি দুটো কথা বলে শেষ করতে চাই। তারা সকল পথ তাদের রুদ্ধ, কোন পথ নাই ভোট নিয়ে তারা সন্ত্রাস করে জনগণের বিরুদ্ধে গিয়ে আজকে 14 গ্রামের কিছু অঞ্চলে তাদের বাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে, রাতের 12টা 1টার পরে মানুষের বাড়িতে হামলা করছে, মানুষের বাড়িতে হামলা করে মানুষের বাড়ি ভাঙছে। গত 5 দিন আগে আমাদের এক দলীয় কর্মীর বাড়িতে রাতের 1টা বাজে গিয়ে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের বাড়ি ভেঙেছে। তারপর কি করেছে, ওই বাড়িতে বয়োবৃদ্ধ মহিলা ছিল। 71-এর যুদ্ধের সময় যেভাবে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতন করেছিল, ওইভাবে ওই দিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বয়োবৃদ্ধ মহিলাদের গায়ে থেকে তার কাপড় ছিনে নিয়েছে, ওদেরকে ওদের স্থান থেকে কাপড় ছিনিয়ে নিয়েছে। 47 সেই স্বাধীনতার ঘোষণায় তারা অংশগ্রহণ না করে তারা এই দেশের জনগণের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। কিন্তু দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে 1979 সালে তাদেরকে সুযোগ করে দিয়েছেন রাজনীতি করার। কে দিয়েছেন? তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। 1975 সালের 25শে জানুয়ারি 1 মিনিটের সংসদ অধিবেশনের 1 মিনিটের আলোচনায় তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেয়েছে এই সন্ত্রাসী সংগঠন, যেটা আমরা বলি একটা সংখ্যালঘুদের দল। কাদের দল? সংখ্যালঘুদের দল। সুতরাং 14 গ্রাম হচ্ছে এমন একটি উপজেলা, সারা বাংলার যত উপজেলা আছে 14 গ্রাম হচ্ছে তার প্রতিটি উপজেলা। এই 14 গ্রাম উপজেলা শিক্ষা সম্পদে একটা
সমৃদ্ধশালী উপজেলা, আমাদেরকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। আছে? হাত তুলে দেখেন আছে নাকি? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চট্টগ্রামে এসছেন, চট্টগ্রামবাসী তো আমরা সবাই কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে উনি এসছেন চট্টগ্রাম মাটিতে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলার মহানায়ক 18 কোটি মানুষের 18 কোটি মানুষের মনের প্রতিধ্বনি, যাকে আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা স্বপ্ন দেখি। সবাই চিনে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে সবাই চিনে। লাগবে কোনো পরিচয় দেওয়া? কোনো পরিচয় দেওয়া? আমাকে চেনেন আপনারা? পরিচয় লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো পরিচয় লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এ ভাই মাইক দিয়ে ওখানে ওটা বন্ধ করতে হবে। স্লোগান দিলে বক্তব্য দেওয়া যাবে না। স্লোগান দিলে বক্তব্য দেওয়া যাবে না। বিসমিল্লাহির এই জনসভা সম্মানিত সভাপতি সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কতগুলো কথা বলবো। বিএনপি, আচ্ছা, তো এখন এই রাজনীতি 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই 14 গ্রাম থেকে কামরুল হচ্ছে এই দলের প্রার্থী। এখন প্রিয় ভাই বোনেরা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আবার অনেক বেকারও আছে, অনেক তরুণ, অনেক যুবক, অনেক বেকার, বিভিন্ন সূক্ষ্ম কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ করে। এখন যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো আমরা সফল করতে চাই। এখন গত 2 দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনা, এই একই কথা আমি বারবার বলছি, কারণ সমর্থনে আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চায়। কোন ব্যক্তি গত 2-3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার আমাকে তো চেনেন, আচ্ছা, মানুষকে ধোঁকা দিয়ে আমাদের আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন, ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র এটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো, আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে
আমরা মাস তো 4 সপ্তাহ মাস হয়, তাই না? 4 সপ্তাহ মাস হয়। সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও অল্প করে আগাবো, এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটাই হচ্ছে একদম সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। সেই জন্যই তারা আবল কথা বলছে। আসেন ভাই, এর দিতে চায়, বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না। দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারা বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি বলেন ইনশাল্লাহ বেঁচে থাকলে বিএনপি ধানের শীর্ষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো, খাল খনন প্রশিক্ষণ দিতে চাই। এবং শুধু প্রশিক্ষণ না, তারা যেই দেশে, যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে, তারা যদি বিদেশে যাবে, মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজব করব, তাহলে সেই দেশের কেউ যদি ইটালি যেতে চায়, আপনাদের এখানকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান না, সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলা দেশে যান এখান থেকে, তাই না? এখানে এলাকার বহু মানুষ আছে যারা এগুলা, তাই তো নাকি? কি ভাই কয় না, কথা কয় না? ওকে, আমার গলা বসে গেছে, তাও আমি কথা বলছি। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো, তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি। আচ্ছা, তো এখন ধরেন যদি আপনাদের আরবি ভাষা শিক্ষা দেই, যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই, আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পর তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই ঠিক বলছি?
উপকার হবে? আচ্ছা ঠিক আছে। তা আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি, যে দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে। আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি। আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন, আমাদের জীবনে এই মানুষদের কথা বলছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ, আল্লাহর মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দিব, যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন, হালালভাবে, সুন্দরভাবে, সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন। আমরা এইভাবে জিনিসগুলোকে, পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি। এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা? এই সামনে থেকে শুধু কয় হয়ে হয়ে, পিছন থেকে তো কেউ কিছু কয়। আচ্ছা, এখন হাত উঠেছে। এই যে রাস্তার পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, শুনছেন আমার কথা? আচ্ছা, এখন একটা কথা বলি। প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি তাদের নামও নিইনি, তাদের সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন, কি ভাই ঠিক বলছি? এই যে রাস্তার ধারে মানুষ, যে ঠিক বলছি তো? এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, কারণে সরকার কি করবে? এখন এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধর করি, আচ্ছা ইনশাআল্লাহ, কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব কাজ আছে। আমরা খাল তারা যাতে পানির সুবিধা পায়, মাথার মধ্যে ঠান্ডা লাগছে, জ্বর আসছে তো এখন এই যে কৃষক কার্ড দিব, তারপরে এই যে খাল খনন করব, তারপরে যে ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি, আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো, যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে। এই যে কাজগুলো করবো, এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে, তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললো আমাদের যায় আসে না, কে কি বললো আমাদের যায় আসে না। আমরা জনগণের জন্য কাজ, কারণ পলিটিক্স, রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য। আপনারা যদি ভালো থাকেন, আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দিবেন না? আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন। কাজে ভাই কথা সোজা,
কথা সোজা, সিম্পল কথা, যে খামাখায় অন্যের ও এইটা করেছে, ও সেইটা করেছে, এর মধ্যে আমি নাই। আমি আছি কি কাজ করব, কি পারবো কি পারবো না, সোজা সাপটা হিসাব। এখন এই সোজা সাপটা কথা পছন্দ হয়েছে আপনাদের? তাহলে যদি পছন্দ হয়ে থাকে ভাই, তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্ব 2024 সালে 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষও একটা পরিবর্তন যায়। কি পরিবর্তন চায়? মানুষ চায় একটু ভালো থাকতে, তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে, তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে, তার পরিবার যাতে ভালো থাকে, সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে। এগুলাই তো চায় মানুষ, তাই না? কি ভুল বলছি ভাই? মানুষ তো এগুলাই চায়, যে যাতে করে মানুষ নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে, যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে। এই নিশ্চয়তা তো মানুষ চায়। এই কাজগুলোই আমরা করতে চাই, এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ, তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে একটু আগে বললাম, চিন্তা করে দেখেন, পত্রিকা খুলে দেখেন, সবার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে নিউজ আসে, ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না? দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, খাল খনন করবে, বেকারদের কর্মসংস্থান, ভোকেশনাল ইনস্টিটিউট করে বেকারদের কর্মসংস্থান করবে, 1 লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেবো, যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না, হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে। বাচ্চাদেরও এই অবস্থা, মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না? একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময়। কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটোখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই, সেই ব্যবস্থা আমরা করতে চাই। তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে? কি ভাই, কাকে জিতাতে হবে? যদি এই কাজগুলো, ধানের শীষকে জিতাতে হবে। এখন সাথে আরেকটা কাজ আছে, আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দেবেন, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে। কি সেই কাজ? এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না, এবার যেতে হবে ভোরবেলা। ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। পারবেন তাহাজ্জুদের নামাজ পড়তে? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে, সবাই মিলে ফজরের জামাত করবেন। পারবেন? ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন, এবং যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা? একমত কে কে এটার সাথে? কে কে একমত? আচ্ছা আলহামদুলিল্লাহ। তা এখন এই হলো কথা। আমি কোনো জোরে চিল্লিয়ে বক্তৃতা দিতে পারবো না। আমি আমার দেশের মানুষের জন্য, দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি, যেই সব কাজ আমি করতে চাই, সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অনেক কাজ করতে পারবো না, একটা মানুষ আমি, একটা সরকার কত কাজ, কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে, আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই। এই কাজগুলোকে ধীরে ধীরে, সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন, যারা যারা জানেন আমার সাথে বলবেন, করব কাজ। কি হলো পিছন থেকে? করব কাজ, গর্ব দেশ। শুনতে পাই না? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে, ইয়েস, সবার আগে বাংলাদেশ। কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে,
আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত আছে আমরা সবাই ভালো থাকবো। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো। কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকারভাবে যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে, যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব। তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে। আজকে তাহলে এখানেই থাক, বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে গেলাম, এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা। কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব, পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার টিম দে, আমার টিম দে। ভাই এই নয়ন, নয়ন, এই নয়ন। ভাই এই ছেড়ে দেন ভাই। বার ভাই, বার ভাই, বার ভাই নয়ন দে, নয়ন দে। না না না,